তারা 1 থেকে শুরু করে 26 জন প্রিন্সিপাল খ্রিস্টান ধর্মের রেখেছিল এবং আলিয়া মাদ্রাসায় কামিল বিভাগ চালু করার পরে সেখানে কোরআনের সাবজেক্টকে তারা রাখে নাই, শুরুতে তারা হাদিস দিয়ে শুরু করেছিল। আজকে আপনারা দেখবেন বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলোতে কামিল আছে, মাস্টার্স সমমানের যে আলিয়া মাদ্রাসার সিলেবাসে কামিল শ্রেণী আছে, এই কামিল শ্রেণীতে কোন মাদ্রাসায় যদি একটি সাবজেক্ট চালু থাকে তাহলে সেখানে আছে হাদিস, সেখানেও কোরআন নেই। আমরা আজকে মানববন্ধন কর্মসূচি থেকে জোর দাবি জানাতে চাই, আমরা কোরআনকে যেমন শ্রদ্ধা করি, কোরআনকে যেমন অনুসরণ করি, হাদিসকেও ঠিক তেমন শ্রদ্ধা করি, অনুসরণ করি, তবে কোন ক্ষেত্রে কোরআনের চাইতে হাদিসকে গুরুত্ব দেওয়া যাবে না। কাজে আমরা মানববন্ধন কর্মসূচি থেকে মাদ্রাসা শিক্ষার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের সকলের প্রতি এবং বাংলাদেশের সরকার প্রধান যারা আছেন, শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং আরবি বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, কামিল পর্যায়ে ক্লাস চালু করার ক্ষেত্রে যে মাদ্রাসাতে অনুমোদন দেওয়া হবে সর্বপ্রথম যেন কোরআন তাফসিরের অনুমোদন দেওয়া হয়। আর যদি 2টি সাবজেক্টের অনুমোদন হয় তাহলে সেখানে তাফসির এবং হাদিস থাকবে। সম্মানিত উপস্থিতি, আলিয়া মাদ্রাসার এই বৈষম্য আমরা কে না জানি, যেখানে গভর্নমেন্টের সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করে যাচ্ছে আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা, সেখানে ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরা শুরু থেকে নিয়ে এক পর্যন্ত বৈষম্যের শিকার হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, আমরা ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আন্দোলনের মুখে, তোপের মুখে ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের কথা শুনলেও এখন পর্যন্ত কিন্তু তার কোনো অগ্রগতি আমরা দেখি নাই। কাজে আমরা জোর দাবি জানাতে চাই, বাংলাদেশে যত ইফতেদায়ী মাদ্রাসা আছে আগামী 6 মাসের মধ্যে সকল মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি জেলার সবচেয়ে ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের মাধ্যমে সরকারি মাদ্রাসার মর্যাদায় নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের মাদ্রাসাগুলোতে শিক্ষক সংকটে সবসময় ভুগতে হয়। সাবজেক্ট চালু আছে, শিক্ষক নেই, শিক্ষার ব্যবস্থা নেই। আমরা সরকারি ঢাকা আলিয়া মাদ্রাসায় দেখেছি বাংলাদেশের মাত্র 3টি মাদ্রাসা সরকারিকরণ করা হয়েছে, ঢাকা আলিয়া, বগুড়া মোস্তফা আলিয়া মাদ্রাসা এবং সিলেট আলিয়া মাদ্রাসা। প্রত্যেক মাদ্রাসায় এখন শিক্ষক সংকটে ভুগছে। কেন? যেখানে প্রত্যেকটি সরকারি কলেজে এক একটি ডিপার্টমেন্টে কয়েকজন শিক্ষক, শিক্ষকের যে কোরাম থাকে সব ফিল আপ থাকে, কিন্তু আলিয়া মাদ্রাসাগুলোতে কেন সেই শিক্ষকের সংকটে ভুগতে হবে? আমরা জোর দাবি জানাতে চাই, শূন্য পদগুলোতে শিক্ষক নিয়োগ করতে হবে, সুষ্ঠুভাবে পাঠদানের ব্যবস্থা করতে হবে। আলিয়া মাদ্রাসার সার্টিফিকেটকে এই 15.5 বছর খুনি হাসিনা এবং ফাঁসির সরকার যেভাবে অবমূল্যায়ন করেছে, অগ্রাধিকারের ভিত্তিতে মাদ্রাসার সনদগুলোকে মূল্যায়ন করতে হবে, এখন সময়ের দাবি। বাংলাদেশের সকল মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষক মন্ডলী যারা মাদ্রাসা শিক্ষাকে ভালোবাসেন, এদেশের সকল মানুষের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আসুন মাদ্রাসা শিক্ষার বৈষম্যের বিরুদ্ধে আমরা আমাদের ভয়েস রেজ করি, আমরা আমাদের কণ্ঠস্বরকে উঁচু করি, আমরা মাদ্রাসা শিক্ষার পক্ষে কথা বলি। এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে জুলাই বিপ্লব হয়েছে, জুলাই বিপ্লবের পরে মাদ্রাসা শিক্ষার প্রতি বৈষম্য আর কিছুতেই আমরা এই বাংলাদেশে দেখতে চাই না। কাজে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে ইসলামী ছাত্র শিবির মাদ্রাসা শিক্ষা সংস্কারের যে দাবিগুলো জানাবে, সেই দাবিগুলো অনতিবিলম্বে কার্যকরের জোর দাবি জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই মোহাম্মদ মুজফর ভাইকে। এখন আজকের মানববন্ধনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক জনাব হাফেজ মোহাম্মদ আবু মুসা ভাই। জনাব মোহাম্মদ হাফেজ আবু মুসা ভাইকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই আলিয়া মাদ্রাসা সংস্কারের এই মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগতুল্লাহ ভাই সহ
কেন্দ্রের বিভিন্ন নেতৃবৃন্দ, মহানগরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রাণপ্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় বন্ধুরা, আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের আজকের যে 11 দফা দাবি এটা আপনাদের সামনে পেশ করবেন। আমি শুধু এটুকু আপনাদেরকে বলতে চাই, একটু সমীক্ষা জানিয়ে দিতে চাই যে মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে এই বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার্থীরা ঠিক কতটুকু বৈষম্যের শিকার হয়েছে, কিভাবে পুকুর চুরি করা হয়েছে। আমি আপনাদেরকে অল্প করে 2021 সালের একটি সমীক্ষা আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। দেখেন, এই দেশে মোট প্রাথমিক বিদ্যালয় রয়েছে 1,34,147টি, যার মধ্যে সরকারিকরণ করা হয়েছে 65,902টি। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো এদেশে মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে 14,997টি। দুঃখ 90 হলো এখন পর্যন্ত একটি ইবতেদায়ী মাদ্রাসা কেউ সরকারিকরণ করা হয়নি। প্রিয় সাংবাদিক বন্ধুরা আমার, জাতীয়করণের ক্ষেত্রে বৈষম্য। 2013 সালের 9 জানুয়ারি খুনি ও ধর্মবিদ্বেষী হাসিনা 26,000 প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছে, কিন্তু সেখানে একটি ইবতেদায়ী মাদ্রাসাকেও জাতীয়করণ করে নাই। প্রাণপ্রিয় বন্ধুরা আমার, মাধ্যমিক বিদ্যালয় এবং দাখিল মোট সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে 662টি, যার মধ্যে 368টি গত 15 বছরে সরকারি করা হয়েছে, কিন্তু সারা দেশে একটি দাখিল মাদ্রাসাকেও সরকারিকরণ করা হয়নি। এইভাবে অনেক বড় সমীক্ষা রয়েছে। এগুলো আমার বলার কারণ হলো, আপনারা জানেন যে কতটুকু মানে বৈষম্যরত একটি শতাংশ থাকা দরকার। একেবারে 100% থেকে একেবারে 0 ভাগে মানে শতাংশতে নিয়ে এসছে। এইভাবে কোনোদিন একটি শিক্ষা ব্যবস্থাকে চালানো যায় না। প্রাণপ্রিয় ভাইরা আমার, এমপিও ভুক্তর মধ্যে দাখিল রয়েছে 9,221টি, আলিম রয়েছে 2,668টি, এরপরে ফাজিল মাদ্রাসা রয়েছে 1,300টি, কামিল মাদ্রাসা রয়েছে 194টি। প্রতি বছর বাজেট আসে সবার জন্য, এই দেশের সকল ক্ষেত্রেই বাজেট থাকে, কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এই দুর্ভাগ্য আজ পর্যন্ত যায়নি। মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আজ পর্যন্ত কোনো বাজেট দেওয়া হয়নি। এখানে যোগ্য শিক্ষকের অভাব, প্রশিক্ষণের অভাব, শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা না থাকার কারণে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্যের সাথে পাঠ্যক্রমের কোনোই মিল নাই। বিশ্ববিদ্যালয়গুলোতে থিওলজি অনুষদ খুলে তাদের নির্ধারিত উচ্চ শিক্ষার ব্যবস্থা গ্রহণ করা আজকে সময়ের দাবি। তাই বর্তমান মাদ্রাসা শিক্ষার্থীদের সকল বৈষম্য দূরীকরণের লক্ষ্যে একটি জাতীয় মাদ্রাসা শিক্ষা কমিশন গঠন করে ন্যায্যতার ভিত্তিতে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। তবে এখানেও রয়েছে অত্যন্ত দুঃখজনক বিষয়, সেটা হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার জন্য কমিশন হয়তো গঠন করা হবে, কিন্তু দেখা যায় যে এই কাজের সাথে যারা সংশ্লিষ্ট না তাদেরকে দিয়ে দেখা যাচ্ছে যে আপনার এই মাদ্রাসা শিক্ষা কমিশন গঠন করা হয়। মানে নরেন্দ্র মোদীকে যদি নামাজ শিক্ষা বই লিখতে বললে যেই নামাজের অবস্থা হবে, আমাদের সেই একই অবস্থা হবে আর কি। প্রাণপ্রিয় ভাইরা, এছাড়া আমাদের কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আমি এটা নিয়ে আজকে বলতে চাচ্ছি না, শুধু এটুকু বলি যে শেখ হাসিনা এই খুনি সরকার কওমি মাদ্রাসায় দাওরা ভাষা আমাদের বন্ধু আলেমদেরকে, সম্মানিত ভাইদেরকে আপনার স্নাতক পাশের মর্যাদা দিয়েছেন। এটা এত কিছু বলবো না, শুধু আমার কাছে মনে হয় যে মনে মনে কলা খাওয়ার মতো সার্টিফিকেট হয়েছে, মনে মনে কলা খাওয়ার মতো সার্টিফিকেট। এটাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে, কিন্তু কোথাও তাদের কোনো চাকরির ব্যবস্থা রাখা হয়নি। এবং এখন আমার মনে হয় আমার এই বন্ধুরা এখন স্নাতক পাস এই কথা বলতেও জাতির কাছে গিয়ে লজ্জা পায়। এজন্য এই সমস্ত বৈষম্য দূরীকরণে এখন সময় এসেছে, এটা সময়ের দাবি। বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি, যদিও একটি শিক্ষা কমিশন গঠন করা হয়েছে, এটা নিয়ে আমরা খুব বেশি আতঙ্কিত, খুব বেশি শঙ্কিত। আমার কাছে মনে হয়েছে যে এই বাম রাম দিয়ে শিক্ষা কমিশন গঠন করে যদি আবার আমাদের উপরে একটি উল্টো পাল্টা শিক্ষা ব্যবস্থা চালানোর ব্যবস্থা গ্রহণ করে কয়, সেই দিন আর নাই। মনে হয় যদি এটা আবার চালিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষার্থীরা হয়তোবা আর একটা যুদ্ধে নামতে প্রস্তুত থাকবে। এজন্য আমি আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি যে সকল প্রকারের সকল জায়গা থেকে
বৈষম্য দূরীকরণের এবং সবার জন্য সমান অধিকার। আমাদের স্কুল কলেজে ভাইরা পড়ে, এই ভাইদেরকে আমি মোটেও নেগলেক্ট করছি না। তাদেরকে যেই সম্মান দেওয়া হয়েছে, তাদেরকে যেখানে যেখানে সুযোগ দেওয়া হয়েছে আরো বেশি দেওয়া দরকার। কিন্তু এখানে অবশ্যই তাদের অন্য ভাইরা হচ্ছে আমরা অবশ্যই আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার শিক্ষার্থীদেরও একই সমান সুযোগ এই বাংলাদেশে দিতে হবে। আর কোন বৈষম্য এই জাতি, আর কোন বৈষম্য এই বাংলাদেশে আমরা কোনোভাবেই হতে দেব না ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের যে 11 দফা দাবি ছাত্র শিবিরের পক্ষ থেকে রয়েছে, এর পক্ষে সহমত পোষণ করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইকে। সম্মানিত ভাইয়ের আমার, এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক প্রিয় ভাই আব্দুল মোহাইমিন। আব্দুল মোহাইমিন ভাইকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق إلى آخر الآية। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আলিয়া মাদ্রাসা শিক্ষা সংস্কার দাবিতে আজকের এই মানববন্ধনে উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ ভাই, উপস্থিত আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহিদ ভাই, উপস্থিত মাদ্রাসা সম্পাদক, অন্যান্য দায়িত্বশীল ভাইয়েরা, আমার সামনে উপস্থিত গণমাধ্যম কর্মী বন্ধুগণ, প্রশাসনের ভাইয়েরা, সকলকে আমার পক্ষ থেকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দাঁড়িয়েছি, আমাদের দাঁড়ানোর আগে এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা থাকা উচিত ছিল বলে মনে করেছি। কারণ একটি দেশের উন্নয়ন নির্ভর করে সেই দেশের শিক্ষা ব্যবস্থার উপর। মহান মুক্তিযুদ্ধের পর যে বাংলাদেশ আমরা স্বাধীন হিসেবে পেয়েছিলাম, তারপরে আমাদের প্রথম পদক্ষেপ হওয়া উচিত ছিল এই দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে সব থেকে বেশি গুরুত্ব দেওয়ার কথা ছিল শিক্ষা ব্যবস্থা নিয়ে। যেই শিক্ষার্থীরা আগামীর প্রজন্ম গড়ে উঠবে, যেই প্রজন্মগুলো আগামীর বাংলাদেশটা গড়ে তুলবে। কিন্তু সেই স্বাধীনতার পর আমরা দেখেছি তারা ক্ষমতায় থাকার জন্য যেই ধরনের শিক্ষা ব্যবস্থা হলে সব থেকে ভালো হয়, সেই ধরনের শিক্ষা ব্যবস্থাকেই তারা গড়ে তুলেছিল। আমরা দেখেছি যেই সরকারের অনুকূলে যেই ধরনের শিক্ষা ব্যবস্থা হলে সব থেকে তারা টিকে থাকতে পারবে, তাদের প্রতিবাদ করার মুখগুলো বন্ধ হয়ে যাবে, সেই ধরনের শিক্ষা ব্যবস্থাকে তারা রহিত করে তাদের অনুকূলের মতো করে সাজিয়েছিল। আমরা দেখেছি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী যারা শিক্ষা গ্রহণ করবে, তারা নৈতিকভাবে আদর্শগতভাবে এমন ভাবে তৈরি হয়, তারা কোনো ধরনের ডাকাতি করবে না, চুরি করবে না, ছিনতাই করবে না, টেন্ডারবাজি করবে না, রাহাজানি করবে না। সেই ধরনের শিক্ষা ব্যবস্থার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কিন্তু আজকে যারা ক্ষমতার মসনদে টিকে থাকতে চায়, এগুলো ছাড়া ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে অবহেলা করেছে যাতে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কোনদিন যদি প্রচলিত হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে তাদের ক্ষমতায় থাকা হবে না। সেই জন্য এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সব থেকে বেশি বৈষম্যের শিকার করেছিল। এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে। ইতিপূর্বে অনেক ঘটনা ঘটেছে আমরা জানি, আজকে সেই ঘটনা বলার সময় নয়। বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের যে জনসংখ্যা আছে, এই জনসংখ্যাকে যতদিন পর্যন্ত আমরা জনসম্পদ মানব সম্পদে রূপান্তর করতে না পারবো, ততদিন পর্যন্ত বাংলাদেশের উন্নতি কোনোদিন সম্ভব নয়। আমরা দেখেছি ভুটানের মতো দেশে তার মোট জিডিপির 17% তারা হচ্ছে শিক্ষা খাতে ব্যয় করে। মালদ্বীপের মতো দেশ 10%, তারা মোট জিডিপির 10% শিক্ষা খাতে ব্যয় করে। কিন্তু বাংলাদেশে 23-24 অর্থ বছরে দেখেছিলাম 1.7% ব্যয় করেছে। এটাই বোঝা যায় তারা বাংলাদেশের উন্নয়ন চায় নাই, তারা চেয়েছিল দেশের ক্ষমতা, যার মাধ্যমে তারা দেশে টিকে থাকতে পারে। কিন্তু আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে জানাই দিতে চাই, যেই সংস্কারের মাধ্যমে বাংলাদেশের মূল সংস্কার ঘটবে সেটা হচ্ছে এই শিক্ষা সংস্কার। আজকে মাদ্রাসার লক্ষ লক্ষ শিক্ষার্থীরা তারা বেকার হয়ে যাচ্ছে, কারণ সেই শিক্ষা ব্যবস্থায় তারা সংস্কার করছে না, অবহেলিত করছে। এই জন্য জনসম্পদকে যতক্ষণ পর্যন্ত মানব সম্পদে রূপান্তরিত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়।
আমার প্রিয় ভাই হাফেজ মুসা চমৎকার ভাবে বলছিলেন, এখানকার সংস্কার কমিশন গঠনে এমন জনকে দেওয়া উচিত যাদেরকে দিলে এই সংস্কারটা প্রপারলি হবে। সেই ধরনের সংস্কার ব্যবস্থা আজকে ব্যবসায়ী শিক্ষা অবহেলিত হচ্ছে বাংলাদেশে। উন্নত বিশ্বে দেখছি সেই ব্যবসায়ী শিক্ষাকে গুরুত্ব দিয়ে তারা আজ বিশ্ব শাসন করছে, সেখানে আজকে আমাদের মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থী সেখানে সুযোগ পাচ্ছে না। যে এই ধরনের বৈষম্যগুলো আছে সেই বৈষম্যগুলো নিরসন করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইকে। এখন আজকের এই মানববন্ধনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক জনাব মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন আবির। জনাব মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন ভাইকে তার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত সাংবাদিকবৃন্দ, আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় ছাত্র বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বৈষম্যের যে শব্দটি আসে সেটা হলো আলিয়া মাদ্রাসা। আমরা দেখতে পেয়েছি বিগত যত সরকার এসেছে তত সরকারের মধ্যে সবচেয়ে বেশি বৈষম্যের যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটা ছিল আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। তার দুই একটি তুলনামূলক আমি আপনাদেরকে বৈষম্যের কথা বলে আমি শেষ করব। আমরা আলিয়া মাদ্রাসায় দীর্ঘদিনের দাবি ছিল আলিয়া মাদ্রাসায় যেন অনার্স মাস্টার্সের কোর্স চালু করা হয়। তারই দাবির প্রেক্ষিতে 2010-11 সেশন থেকে আলিয়া মাদ্রাসায় অনার্স কোর্স চালু করা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হলো বিগত প্রায় 14 বছর পার হওয়ার পরেও আলিয়া মাদ্রাসায় অনার্স কোর্সে এখন পর্যন্ত একজন শিক্ষক নিয়োগ দেওয়া হয় নাই। অথচ আমরা জানি যে এনাম কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশে বলা হয়েছে যে কোনো প্রতিষ্ঠানে অনার্স চালু করলে সেখানে মিনিমাম 16 জন শিক্ষককে নিয়োগ দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত আজকে প্রায় 14 বছর পার হয়ে যাওয়ার পরেও আমাদের আলিয়া মাদ্রাসার এই অনার্স কোর্সে এখন পর্যন্ত কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয় নাই। আমি আমার কর্তৃপক্ষকে বলবো অতি দ্রুত অনার্সের এই সংকটকে যদি আপনারা দূরীভূত করতে চান অতি দ্রুত শিক্ষক নিয়োগ করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, বিগত 2006 সালের আগে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষায় সবচেয়ে বড় আন্দোলন হয়েছিল মাদ্রাসার ছাত্রদেরকে ফাজিলে এবং কামিলে অনার্স এবং মাস্টার্সের ডিগ্রি এবং মাস্টার্সের মান দেওয়ার জন্য, যার ফলশ্রুতিতে 2006 সালে ফাজিলকে এবং কামিলকে ডিগ্রি এবং মাস্টার্সের মান দেওয়া হয়েছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি 2 বছরের ফাজিলকে ডিগ্রির মান দিতে গিয়ে আরো 1 বছর বাড়ানো হয়েছে। আমরা দেখেছি এই 3 বছরের সাথে আরো 2.5 থেকে 3 বছরের সেশন জট দেওয়ার কারণে আমাদের এই আলিয়া মাদ্রাসায় এই ডিগ্রির মান দেওয়ার পরেও ফাজিলের শিক্ষা ব্যবস্থাকে একেবারে নড়বড়ে করে দেওয়া হয়েছে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে আলিয়া মাদ্রাসায় যত ধরনের অবজ্ঞা করা হয় সে সকল আয়োজন আমাদের আলিয়া মাদ্রাসায় রয়েছে। আমরা দেখেছি যে বাংলাদেশে 2024 সালের তথ্য মতে বাংলাদেশে প্রায় 600-র অধিক সরকারি কলেজ রয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশে মাত্র 3টি প্রতিষ্ঠান সরকারি আলিয়া মাদ্রাসার সরকারি করা হয়েছে। আমরা এই তত্ত্বাবধায়ক সরকারকে বলবো অতি দ্রুত আপনারা প্রত্যেক জেলায় অন্তত একটি কামিল মাদ্রাসাকে সরকারিকরণে করার জন্য অনুরোধ করছি। আমি আপনাদেরকে অনুরোধ করব প্রিয় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারকে জানাতে চাই যে আলিয়া মাদ্রাসায় দীর্ঘদিনের দাবি রয়েছে যে আলিয়া মাদ্রাসায় ছাত্রদেরকে বিজ্ঞান এবং সাধারণ বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে ছাত্রদের দাবি যে আলিয়া মাদ্রাসার ছাত্রদের জন্য দাখিল আলিমে ব্যবসায় শিক্ষা কোর্স চালু করা। আমরা বলবো যে আগামী 1 মাসের মধ্যে দৃশ্যত আমাদের এই ব্যবসায় শিক্ষা চালু করার জন্য দৃশ্যত আমরা উন্নতি দেখতে চাই এবং আগামী দিনে আলিয়া মাদ্রাসায় যে বৈষম্য অতীতে বৈষম্য করা হয়েছে সেই বৈষম্য দূরীকরণের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা, আলাদা কমিশন গঠন করার মাধ্যমে মাদ্রাসা শিক্ষাকে উন্নতি সাধন করার জন্য চেষ্টা করবেন, এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার,
আজকের এই মানববন্ধনে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক জনাব মোহাম্মদ মোতাসিম বিল্লাহ শাহিদী ভাইকে তার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং প্রিয় উপস্থিতি, একটি জাতি কেমন হবে সেটা নির্ভর করে তার শিক্ষা ব্যবস্থার উপরে। সঙ্গত কারণেই বাংলাদেশ কেমন হবে এটা নির্ভর করছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কেমন এর উপরে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের সরকারগুলো শিক্ষার উদ্দেশ্যের সাথে সঙ্গতি রেখে শিক্ষা ব্যবস্থা, যে কাঙ্ক্ষিত শিক্ষা ব্যবস্থা প্রণয়ন এবং শিক্ষার মান নিশ্চিত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেমন হওয়া প্রয়োজন সেটা করতে সক্ষম হয়নি এত বছরেও। বিশেষত বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশের শিক্ষার মানের ভয়াবহ রকমের অবনতি ঘটেছে। এর মধ্যেও খুবই অবনতি ঘটেছে আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার। আমরা যদি দেখি, বাংলাদেশের আলিয়া মাদ্রাসাগুলোর একটা বড় উদ্দেশ্য হচ্ছে যুগোপযোগী আলেম তৈরি, কিন্তু এখনকার আলিয়া মাদ্রাসাগুলো মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে যুগোপযোগী আলেম হওয়ার যে ইচ্ছা, এটা তৈরি করতে এবং এটা ধরে রাখতে সক্ষম হচ্ছে না। এর ফলশ্রুতিতে আলিয়া মাদ্রাসাগুলোর স্টুডেন্টরা দাখিল শেষ করে কিংবা আলিম শেষ করে অন্যান্য প্রতিষ্ঠানে চলে যাচ্ছে, কিংবা যারা মাদ্রাসায় থাকছে তারাও ডুয়েল এডমিশনে যাচ্ছে। মাদ্রাসার শিক্ষার্থীদের ইসলামিক স্কলার হওয়ার জন্য যেরকম আগ্রহ তৈরি করা প্রয়োজন, এখনকার আলিয়া মাদ্রাসা সেটা তৈরি করতে পারছে না। এবং আলিয়া মাদ্রাসার যে কারিকুলাম, এই কারিকুলামের মাধ্যমে একজন ছাত্র ভালো ইসলামিক স্কলার যে হবেন সেই সুযোগটুকু নেই। এখানে ইসলামিক শিক্ষাকে অনেক বেশি সংকুচিত করা হয়েছে, কারিকুলামে ইসলামী ভাবধারাকে সংকুচিত করা হয়েছে। এবং বৈষম্যের বিষয়ে যদি আমরা বলতে যাই, এটাকে কোনো যুক্তি দ্বারাই ব্যাখ্যা করা সম্ভব নয় আলিয়া মাদ্রাসার প্রতি যে ধরনের বৈষম্য করা হচ্ছে। যেখানে অনেকগুলো সরকারি কলেজ রয়েছে, উপজেলায় উপজেলায় সরকারি কলেজ রয়েছে, সেখানে সারা দেশ মিলে সরকারি মাদ্রাসার সংখ্যা হচ্ছে মাত্র 3টা। আলিয়া মাদ্রাসায় স্টুডেন্টরা তাদের শিক্ষা জীবন শুরু করে ইবতেদায়ী মাদ্রাসার মাধ্যমে। আর ইবতেদায়ী শিক্ষা ব্যবস্থা হচ্ছে সম্ভবত বাংলাদেশের চালু শিক্ষা ব্যবস্থার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বাংলাদেশের যত ধারার শিক্ষা ব্যবস্থা রয়েছে সবচেয়ে দুর্বল অবস্থা সম্ভবত ইবতেদায়ী মাদ্রাসাগুলোর। যদি ইবতেদায়ী মাদ্রাসাগুলো এই অবস্থায় থাকে, আলিয়া মাদ্রাসার যে সংকট, এই সংকট আসলে কিভাবে দূর হবে? একটা ইবতেদায়ী মাদ্রাসা এখন সরকারি অবস্থায় নেই। কিছুদিন আগে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকবৃন্দ ঢাকায় এসে আন্দোলন করে গেছেন, কিন্তু আমরা দেখছি তাদের দাবি পূরণের জন্য যেরকম উদ্যোগ নেওয়া প্রয়োজন সেই উদ্যোগের ঘাটতি রয়েছে। সামগ্রিকভাবেই বাংলাদেশের আলিয়া শিক্ষা ব্যবস্থা এক ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু আলিয়া শিক্ষা ব্যবস্থার প্রতি বাংলাদেশের সাধারণ মুসলমানদের, সাধারণ মানুষদের অনেক বেশি আগ্রহ রয়েছে। বাংলাদেশে এখন আলিয়া মাদ্রাসায় 27 লক্ষের মতো ছাত্র পড়াশোনা করছেন। এত বিশাল সংখ্যক শিক্ষার্থী যে মাদ্রাসাগুলোতে, এই মাদ্রাসাগুলো যেরকম গুরুত্ব পাওয়া দরকার সেরকম গুরুত্ব সহকারে আসলে এই মাদ্রাসাগুলো ডিল করা হচ্ছে না। আমরা মনে করছি আলিয়া মাদ্রাসার এই সংকট দূর করার জন্য স্টুডেন্টরা যেন ইসলামিক স্কলার হতে আগ্রহী হন, আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে এমন করে ঢেলে সাজাতে হবে। মাদ্রাসাগুলোর প্রতি যেরকম বৈষম্য রয়েছে, এই বৈষম্যগুলো অতি দ্রুত দূর করতে হবে। ইসলামী শিক্ষার ব্যাপারে দরদি এবং যোগ্য শিক্ষকদেরকে মাদ্রাসাগুলোতে নিয়োগদান নিশ্চিত করতে হবে। মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণের জন্য জেলায় জেলায় মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট তৈরি করতে হবে এবং প্রতিটা জেলায় সরকারি মাদ্রাসা এনশিওর করতে হবে এবং সরকারি মাদ্রাসাগুলোর মান এনশিওর করতে হবে। সরকারি মাদ্রাসাগুলো যেন যুগোপযোগী আলেম তৈরি করতে পারেন, শিক্ষার উদ্দেশ্য পূরণ করার মতো মানব সম্পদ তৈরি করতে পারেন। সেজন্য যোগ্য আলেমদেরকে নিয়ে, দরদি আলেমদেরকে নিয়ে মাদ্রাসা শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে এবং সেই কমিশনের রিপোর্টের ভিত্তিতে, সুপারিশের ভিত্তিতে বাংলাদেশের মাদ্রাসাগুলো আলিয়া মাদ্রাসার
পুরো শিক্ষা কার্যক্রমকে ঢেলে সাজাতে হবে। আমরা মনে করি যদি সরকার এটা ভালোভাবে করতে সক্ষম হয় তাহলে আলিয়া মাদ্রাসার এখনকার যে সংকট, এই সংকট দূর হতে পারে। আর এটা আসলে মন চাইলো করলাম, মন চাইলো না করলাম না, এরকম কোনো ব্যাপার নয়। এটার সাথে বাংলাদেশের মুসলমানদের ভবিষ্যৎ জড়িত। কারণ আমরা জানি হিন্দুত্ববাদী ভারতের পেটের ভিতরে বাংলাদেশ সৃষ্টির পেছনের মূল কারণ হচ্ছে এ ভূখণ্ডের ম্যাক্সিমাম মানুষ হচ্ছে মুসলিম। যদি এদেশের মানুষের মুসলিম সত্তা দুর্বল হয়ে যায়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়বে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি অক্ষুণ্ণ রাখতে হয় তাহলে বাংলাদেশের মানুষের মুসলিম সত্তাকে শক্তিশালী করতে হবে, বাংলাদেশের ইসলামী শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। সঙ্গত কারণেই আলিয়া মাদ্রাসার শিক্ষা কার্যক্রমে এখন যে সংকটগুলো রয়েছে, এই সংকটগুলো গুরুত্ব সহকারে দূর করে এই মাদ্রাসাগুলো যেন যোগ্য আলেম তৈরি করতে পারে এবং যুগের চাহিদার আলোকে মানব সম্পদ তৈরি করতে পারে, সেরকম কার্যকর ব্যবস্থা করতে হবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত ভাইকে। প্রিয় ছাত্র সমাজ ও সাংবাদিক বন্ধুগণ, এখন আমাদের মাঝে বক্তব্য দাবি পেশ করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মোহাম্মদ সিবগাতুল্লাহ ভাই। জনাব মোহাম্মদ সিবগাতুল্লাহ ভাইকে আজকের এই মানববন্ধনে দাবি ও বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্যদেরকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, প্রিয় সাংবাদিক বৃন্দ, আজকে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কিছু দাবি দাবা নিয়ে প্রেস ক্লাবে এসে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, ইতিপূর্বে আমাদের সকল বক্তারা বক্তব্য দিয়ে গিয়েছেন, যে কোনো জাতির উন্নতির অন্যতম একটা প্যারামিটার হলো সে জাতির শিক্ষা ব্যবস্থা। যে জাতির শিক্ষা ব্যবস্থা যত সুন্দর, যত সমৃদ্ধ, যত স্বচ্ছ, সে জাতি উন্নতির দিক দিয়ে তত বেশি সামনের দিকে অবস্থান করে। কিন্তু আমরা দেখতে পাই যে বাংলাদেশে যেখানে শিক্ষার্থীদের মধ্যে প্রায় 5 ভাগের 1 ভাগ হলো আলিয়া মাদ্রাসায় পড়ে, আপনারা দেখেছেন যে আলিয়া মাদ্রাসার ইবতেদায়ী থেকে শুরু করে কামেল পর্যন্ত প্রত্যেকটা জায়গা বঞ্চনা এবং জুলুমের উপর প্রতিষ্ঠিত। আমরা দেখতে পাচ্ছি একজন প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে আমরা তাদের কাছে পড়েছি, আমরা তাদেরকে সম্মান করি। আমরা দেখেছি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক বেতন 19,000 টাকা দিয়ে শুরু হয়, কিন্তু বাংলাদেশের অসংখ্য ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকের অধিকাংশেরই নিবন্ধন নাই, এবং যাদের নিবন্ধন আছে তাদের বেতন মাত্র 12,000 টাকা। চিন্তা করে দেখেন, একটা শিক্ষক যার 7 জনের ফ্যামিলি, 5 জনের ফ্যামিলি, এই 12,000 টাকা দিয়ে একটা ফ্যামিলি কিভাবে চলে? আমাদের শিক্ষকদেরকে আমরা কোনোভাবে মর্যাদার আসলে সমাসীন করতে পারি না। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা খাতে বরাদ্দ যেভাবে কম, আমাদের বক্তারা বলে গিয়েছেন, গত অর্থ বছরে 1.65% শিক্ষা ব্যবস্থায় বরাদ্দ ছিল। এর মধ্যে আমরা দেখেছি যে প্রাইমারি স্কুলে প্রায় 38,000 কোটি টাকা বরাদ্দ রয়েছে, যেখানে ইবতেদায়ী, দাখিল, আলিম অথবা 12 ক্লাস পর্যন্ত কারিগরি শিক্ষা ব্যবস্থা সব মিলায় বরাদ্দ মাত্র 11,000 কোটি টাকা। এত এত শিক্ষা, এত এত শিক্ষার্থী যাদেরকে আমরা সমৃদ্ধভাবে গড়ে তোলা উচিত ছিল, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবার অবহেলা এবং বঞ্চনার শিকার হচ্ছে। আজকে যদি আমরা একটি সুন্দর মাদ্রাসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারতাম, আমরা দেখতাম যে মাদ্রাসায় শিক্ষার্থীর হার বেড়ে যাইতো। এবং আপনারা দেখেন, বাংলাদেশে যে অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে, সে অর্থনীতির একটা বড় অংশ দাঁড়িয়ে রয়েছে আমাদের যারা প্রবাসে অবস্থান করে তাদের রেমিটেন্সের মাধ্যমে। আমাদের রেমিটেন্স আয়ের প্রায় 60% শ্রমিকরা বসবাস করে আরবি ভাষাভাষী দেশগুলোতে। এরপরে রেমিটেন্স যেটা আসে, এটার প্রায় 40% এই সকল দেশগুলো থেকে আসে। কিন্তু আমরা দেখতেছি যে এখানে আমাদের কোনো প্রজেক্টের কোনো প্ল্যান নাই, এই শিক্ষার্থীদের নিয়ে কোনো পরিকল্পনাও নাই। আমরা যেভাবে চেয়েছিলাম যে
ইতিপূর্বে আমরা দেখেছি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীরা নানাভাবে বঞ্চনার শিকার হলেও তারা কিন্তু তাদের যোগ্যতা তারা প্রকাশ করেছে। আপনারা দেখবেন যে প্রতি বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিট এবং ঘ ইউনিট ভর্তি পরীক্ষায় এই মাদ্রাসার শিক্ষার্থীরা প্রথম স্থান অধিকার করে। আমরা দেখেছি মেডিকেলে ভর্তি পরীক্ষায় মাদ্রাসা শিক্ষার্থীদেরকে প্রথম হতে দেখেছি। এত বঞ্চনা, এত নিপীড়ন, এত জুলুমের পরেও যে শিক্ষার্থীরা সর্বোচ্চ বিদ্যাপীঠে চান্স পেতে পারে, আমি বিশ্বাস করি আমাদের রাষ্ট্র ব্যবস্থা যদি তাদের অধিকারকে নিশ্চিত করতে পারে, তারা পুরো পৃথিবীতে নেতৃত্ব দিতে পারবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা মধ্যপ্রাচ্যের অসংখ্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। শুধু মাদ্রাসায় পড়ুয়ারা আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা পিএইচডি ডিগ্রি পর্যন্ত অর্জন করেছে। কিন্তু আমরা দেখছি যে আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাদের নিয়ে আমাদের সরকারের কোনো প্ল্যান নাই, কোনো পরিকল্পনা নাই। মাদ্রাসা শিক্ষার্থীদের উন্নয়নের জন্য শক্তিশালী কোনো ইনস্টিটিউট নাই, যে শক্তিশালী ইনস্টিটিউটটা এখানে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। মাদ্রাসায় কারা পড়ে? আমরাই পড়ি, আমাদের ভাইরাই পড়ে, আমাদের বোনেরাই পড়ে। আমাদের 5 ভাগের 1 ভাগ শিক্ষার্থী মাদ্রাসায় পড়তেছে, শুধুমাত্র আলিয়া মাদ্রাসায় পড়তেছে। তাদের যদি উন্নয়ন আমরা না ঘটাইতে পারি, আমরা বলতেছি যে আমরা একটা বৈষম্য মুক্ত বাংলাদেশে অবস্থান করতেছি, তাহলে কি আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশে অবস্থান করতে পারবো? একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে পারবো? এজন্য ইসলামী ছাত্র শিবির, এই ফ্যাসিস্ট সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। প্রত্যেকটা ক্লাসে এসএসসি এইচএসসি প্রশ্নপত্র ফাঁস করছে। বিভিন্ন প্রতিষ্ঠানে যেখানে আমরা দেখেছিলাম বিগত জোট সরকারের সময় 1 থেকে 6 জামাত বিএনপি সরকার, যেখানে তারা অত্যন্ত দক্ষতার সাথে নকল মুক্ত করেছিল, এখন আমরা দেখতেছি যে তারা এই প্রশ্ন ফাঁস করার ব্যবস্থা করেছে। এরপরে তারা নকলের, আবারও দেখতে পাচ্ছি অনেক শিক্ষা প্রতিষ্ঠান নকল শুরু হয়ে গিয়েছে। আমরা এই সবগুলোর আমরা সংস্কার চাই। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কেন্দ্রীয় মাদ্রাসা বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশের এই অধিকাংশ শিক্ষার্থীদের যারা মাদ্রাসায় পড়ে তাদের পক্ষ থেকে আমরা বর্তমান সরকারকে আজকে 11 দফা দাবি উপস্থাপন করতে চাই। সাংবাদিক ভাইদেরকে বলবো যে আপনারা আমাদের 11 দফা সুন্দরভাবে উপস্থাপন করবেন। মাদ্রাসা শিক্ষার্থীদেরকে বলবো আমাদের 11 দফার সাথে আপনারা একাত্মতা পোষণ করবেন। আমাদের 11 দফা আপনারা পড়বেন এবং এটা দিয়ে আগামীর বাংলাদেশে যাতে বৈষম্য দূরীভূত হয় সেই আহ্বান আপনাদেরকে জানাবো। আমাদের 11 দফা দাবি উপস্থাপন করছি, যেটা মূলত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় মাদ্রাসা বিভাগের পক্ষ থেকে আলিয়া মাদ্রাসা সংস্কারের জন্য যে 11 দফা দাবি উপস্থাপন করছি। 1 নম্বর দফা হলো 6 মাসের মধ্যে সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ এবং ফ্যাসিস্ট আমলে তৈরি করা মাদ্রাসা প্রতিষ্ঠার যে জটিল আইন এবং বিধি রয়েছিল এগুলো সহজতর করতে হবে। দাখিল এবং আলিম পর্যায়ে ব্যবসায়ী শিক্ষা বিভাগ চালু করতে হবে। এসএসসি এবং এইচএসসির মতো দাখিল এবং আলিম পরীক্ষার নম্বরের সমতা বিধান নিশ্চিত করতে হবে। প্রতিটি জেলা শহরে একটি করে কামিল মাদ্রাসা জাতীয়করণ করতে হবে। ফাজিল ও কামিল পর্যায়ে নিয়মিত শ্রেণীকক্ষে পাঠদান নিশ্চিত করতে হবে এবং শ্রেণীকক্ষে উপস্থিতির উপর ভিত্তি করে চূড়ান্ত পরীক্ষায় নম্বর নির্ধারণ করতে হবে। পরীক্ষার ফলাফল প্রকাশের 3 মাসের মধ্যে প্রতিষ্ঠানের কাছে সনদ হস্তান্তর করতে হবে। সকল ফাজিল ও কামিল পরীক্ষায় অনার্স কোর্স চালু, সেশন জট নিরসন, যুগোপযোগী সিলেবাস, নকল মুক্ত পরীক্ষা এবং উত্তরপত্রের সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে হবে। অনার্স পর্যায়ে দ্রুত বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে। NTRCA এর প্রিলিমিনারি সিলেবাসে মাদ্রাসা শিক্ষার সংশ্লিষ্ট বিষয় অন্তর্ভুক্ত করতে হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ড, মাদ্রাসা মন্ত্রণালয়ের মাদ্রাসা শিক্ষা বিভাগ, ডিজি অফিস এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে মাদ্রাসা শিক্ষার্থী এবং আরবি
ইসলামী স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের অগ্রাধিকার প্রদান করতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণের জন্য মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট BMTTI এর আদলে প্রতিটি বিভাগীয় শহরে মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে হবে। সকল মাদ্রাসায় কম্পিউটার সায়েন্স ল্যাব, যেখানে বিজ্ঞান বিভাগ চালু আছে, ও উন্নত মানের লাইব্রেরি স্থাপন করতে হবে। পাশাপাশি এসবের কার্যকারিতা নিশ্চিত করতে পর্যাপ্ত অর্থ দেওয়া এবং তদারকি বাড়াতে হবে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে উচ্চতর সিলেবাস সেল গঠন এবং বাজেট দেয়া, উচ্চতর গবেষণা সেল গঠন এবং বাজেট বরাদ্দ দেয়া এবং জেলা পর্যায়ে আরবি ভাষা কোর্স চালু করতে হবে। এই 11 দফা দাবি আমরা উপস্থাপন করছি। বৈষম্য মুক্ত বাংলাদেশের জন্য এই 11 দফা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে উপস্থাপন করা হচ্ছে। আজকের প্রোগ্রামে বিভিন্ন মাদ্রাসা থেকে আগত অসংখ্য শিক্ষার্থীদেরকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছেন। সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা পেশ করছি এবং আজকের প্রোগ্রাম শেষে দোয়ার মধ্য দিয়ে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।